ভারতের বিপক্ষে নাহিদ রানাকে না খেলিয়ে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বিশাল এক বিস্ময় উপহার দিয়েছে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের। শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের না, গোটা ক্রিকেট বিশ্বকেই একটা বিশাল বিস্ময় উপহার দিয়েছে। অর্থাৎ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে যে নাহিদ রানাকে নিয়ে এত প্রশ্ন করলো ভারতীয় সাংবাদিকরা, এবং সবার আগ্রহ যে নাহিদ রানাকে নিয়ে তাকেই কিনা খেলানো হলো না ভারতের বিপক্ষে, এবং তার পরিবর্তে যাকে খেলানো হয়েছে তানজিম সাকিব, তিনি 8.3 ওভারে 58 রান দিয়েছেন এবং তার ইকোনমি রেট ছিল 6.82। এবং বাংলাদেশের আর এক পেসার মুস্তাফিজুর রহমান 9 ওভারে দিয়েছেন 62 রান, একটা উইকেট নিয়েছেন, তার ইকোনমি রেট ছিল 6.88। একমাত্র তাসকিন আহমেদ, তিনি 9 ওভারে 36 রানে একটা উইকেট নিয়েছেন। এবং বাংলাদেশ দুজন মাত্র স্পিনার খেলিয়েছে, রিশাদ এবং মেহেদী হাসান মিরাজ। সেই দুজন স্পিনারের পারফরমেন্স বাংলাদেশের তিনজন ফাস্ট বোলারের চেয়ে নিঃসন্দেহে বেটার ছিল। রিশাদ 10 ওভারে 38 রানে 2 উইকেট পেয়েছে 3.8 ইকোনমি রেটে, এবং মিরাজ 10 ওভারে 37 রান দিয়েছে 3.7 ইকোনমি রেটে। এখন কথা হলো যে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ঠিক কি ধরনের বোলিং কম্বিনেশন নিয়ে মাঠে নামবে। প্রথমত, এটা বাংলাদেশের বাঁচা মরার ম্যাচ, সুতরাং বাংলাদেশকে খুব চিন্তা ভাবনা করে হিসেব নিকেশ করে তার টিম কম্বিনেশন করতে হবে এবং বোলিং ডিপার্টমেন্টটাকে সাজাতে হবে। স্বাভাবিকভাবে সবাই চিন্তা করছে যে 3জন ফাস্ট বোলার বাংলাদেশ খেলাবে, 2জন স্পিনার খেলাবে। একটাই পরিবর্তন হবে, সেই পরিবর্তনটা হচ্ছে তানজিম সাকিবের জায়গায় নাহিদ রানা ঢুকে যাবে। সো 3জন পেসারের পাশাপাশি 2 স্পিনার থাকবে, এই 5 জন থাকবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে নিউজিল্যান্ড তারা চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শেষ 10 ওভারে তুলেছে 113 রান, শেষ 10 ওভারে। এর আগে ট্রাই নেশন সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে তারা তুলেছে শেষ 10 ওভারে 123 রান। তো এই সময়টাতে কারা বল করেছে? এই সময়টাতে বল করেছে শাহিন আফ্রিদি, হারিস রৌফ, নাসিম শাহ, অর্থাৎ পাকিস্তানের ফাস্ট বোলাররা শেষ 10 ওভারে যখন বল করেছে তারা এভাবে করে মার খেয়েছে। এবং ট্রাই নেশন সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ড 50 রান তুলেছে 8 ওভারে, তারা 304 রান তাড়া করছিল, তাদের খুব বেশি তাড়াহুড়ো ছিল না। এবং ফাইনালে পাকিস্তানের বিপক্ষে তারা 5.2 ওভারে 39 রান তুলেছিল, এবং সেই ম্যাচেও তারা 242 রান তুলছিল, তাড়া করছিল, তাদের তাড়াহুড়ো আসলে ছিল না। তার মানে শেষ 10 ওভারে নিউজিল্যান্ডের ব্যাটাররা তারা ফাস্ট বোলারদের এগেনস্টে ভীষণ রকম আগ্রাসী হয়ে ওঠে। সেটা মাথায় রেখেই বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট সাজাতে হবে। এখন বাংলাদেশকে 2জন ফাস্ট বোলার 3জন স্পিনার নিয়ে মাঠে নামতে পারে, সেটা একটা কম্বিনেশন হতে পারে। সেই ক্ষেত্রে তাসকিন আহমেদের পাশাপাশি নাহিদ রানা প্লেইং 11-এ থাকলো, নাসুম আহমেদ ঢুকে গেল। এখন নাসুম আহমেদ তিনি আসলে পাকিস্তান শাহিনসের বিপক্ষে 56 রান দিয়ে কোনো উইকেট পাননি প্র্যাকটিস ম্যাচে, তার ওই পারফরমেন্সের কারণে হয়তো তার ব্যাপারে চিন্তা করা হচ্ছে না। কিন্তু নিউজিল্যান্ড দলের কথা চিন্তা করে, নিউজিল্যান্ডের ব্যাটারদের কথা ভেবে হয়তো 3 স্পিনার বিবেচনায় আসতে পারে, সেটা কিন্তু ডেফিনেটলি আসতেই পারে। আবার আরো একটা বিষয় মাথায় রাখতে হবে এই টিম কম্বিনেশন করার ক্ষেত্রে, খেলাটা হচ্ছে রাওয়ালপিন্ডিতে। আমি একটা স্ট্যাট দেখছিলাম যে রাওয়ালপিন্ডিতে 2020 থেকে যে 10টা ম্যাচ হয়েছে, সেই 10 ম্যাচে পেসাররা 47 উইকেট নিয়েছে এবং স্পিনাররা নিয়েছে 18 উইকেট। এবং পেসারদের ইকোনমি রেট ছিল 5.6, স্পিনারদের ইকোনমি রেট ছিল 5.9। অর্থাৎ পেসাররা তারা ভালো করেছে এই 10টা ওয়ানডে ম্যাচে 2020 থেকে রাওয়ালপিন্ডিতে সেখানে খেলা। সুতরাং সেটা যদি বিবেচনা করে তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে মুস্তাফিজ, এরপর তাসকিন এবং নাহিদ রানা, পাশাপাশি মেহেদী হাসান মিরাজ, আর হচ্ছে রিশাদ হোসেন, রিশাদের যে পারফরমেন্স ছিল সেটা এক কথায় অসাধারণ ডেফিনেটলি ভারতের বিপক্ষে। কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটিং এর কথা চিন্তা করে বাংলাদেশ এই খেলাটা খেলে দিতে পারে যে তারা নাসুম আহমেদকেও খেলিয়ে ফেলতে পারে। লেফট আর্ম স্পিন থাকলো, বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্টে ভেরিয়েশন থাকলো, এবং সাথে 2জন ফাস্ট বোলার নিয়ে নেমে গেল তাসকিন এবং নাহিদ রানা। যেই কলটাই নেওয়া হোক না কেন সেটা খুবই গুরুত্বপূর্ণ কল হতে যাচ্ছে, কোনো সন্দেহ এ ব্যাপারে নাই। খুব বুঝে সিদ্ধান্ত নিতে হবে। জানিয়ে রাখি যে আপনার ঘরকে তীব্র গরম এবং কঠিন আবহাওয়া থেকে সুরক্ষা দিতে নিয়ে আসুন নিপ্পন পেইন্ট, ট্রাস্টেড জাপানিজ ব্র্যান্ড। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।